আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিনের সাথে মানুষের সহবাস গল্পে আপনাকে স্বাগতম। আজকের আমরা এই গল্পের সিজন 2 দ্বিতীয় পর্ব সম্পর্কে জানব। যারা এখনও আগের পর্বগুলো দেখেন নাই, তার আগে আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওর লিংক ডিসক্রিপশনে। তো অনেক কথা বলে ফেলছি, এখন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিও শুরু করার আগে গত পর্বের শেষের কিছু কথা বলে নিচ্ছি, আপনাদের যেন এই পর্বটা বুঝতে সুবিধা হয়। তো গত পর্বের শেষে আমরা জেনেছিলাম ঈশিতা হাসপাতালে আছে এবং সে একটা বাচ্চা জন্ম দিয়েছে। তারপর একটি জিন ঈশিতার কাছ থেকে তারা বাচ্চাটা নিয়ে গেছে। আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি। বাবা বলে, ঈশিতা, মেডিকেলের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু বাবুকে তো কোথাও পাচ্ছি না। আমি বললাম, বাবুকে তারা নিয়ে গেছে। বাবা, তুমি পাবে না আমার ছেলেকে। বাবা বলে, তুই কাদের কথা বলছিস? আমরা কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, বাবা, এখানে আর এক মুহূর্ত না, আমাকে এখনই বাড়িতে নিয়ে যাও। বাবা বলে, কি, তোকে বাড়িতে নিয়ে যাব? কিন্তু কি করে বাড়ি নিব? তোর শরীর যে অনেকটা দুর্বল, তুই এই অবস্থায় বাড়িতে যেতে পারবি না। আরেকদিন অন্তত থাকতেই হবে মেডিকেলে। আমি বাবাকে বলি, বাবা, তোমার যেমন আমার জন্য কষ্ট হচ্ছে, তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে আমার ছোট্ট ছেলেটার জন্য। ওর কি দোষ বলো? অতই পৃথিবীর বুকে এসেছে মাত্র ৫ ঘন্টা হলো, আর এখনই ও এত বড় একটা বিপদের মাঝে পড়ে গেছে। ওকে কারা নিয়ে গেছে জানো? বাবা বলে, কারা নিয়ে গেছে? আমি বললাম, কিছু জিন নিয়ে গেছে, আর বলেছে ইয়ামিন যেন তার ছেলেকে তার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এখন আমাকে ইয়ামিনকে স্মরণ করতে হবে, কিন্তু এই মেডিকেলে সে আসবে না, কারণ এই জায়গাটা অনেকটাই অপবিত্র। তাই বলছি, আমাকে যত দ্রুত সম্ভব বাড়িতে নিয়ে যাও। আমাকে যে ইয়ামিনের সাথে কথা বলতে হবে কি হয়েছে আমাদের ছেলের সাথে। বাবা বলে, ঈশিতা, তুই উত্তেজিত হোস না, আমি তোকে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করছি। সেদিনই বাবা মা আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর আমি বাবা মাকে বলি, আমাকে আমার ঘরে একা রেখে তোমরা চলে যাও। বাবা মা চলে যাবার পর আমি ঘরটাকে ভেতর থেকে লাগিয়ে লাইটটা নিভিয়ে ফেলি। এরপর কান্না করতে করতে আমি ইয়ামিনকে স্মরণ করি। ২০ মিনিট পর ইয়ামিন আমার সাথে দেখা করতে আসে। এসে বলে, ঈশিতা, তুমি কান্না করছো কেন? তোমার এই অবস্থা কি করে হলো? তোমার তো মেডিকেলে থাকার কথা, তুমি বাড়িতে কেন? আর আমাদের বাবু কোথায়? আমি বলি, ইয়ামিন, তারা আমার বাচ্চাটাকে নিয়ে গেছে। ইয়ামিন, আমি আটকাতে পারলাম না, আমি পারলাম না আটকাতে। ইয়ামিন বলে, ঈশিতা, তুমি শান্ত হও, কি হয়েছে আমাকে বলো। আমি বলি, বাবু হওয়ার ৩ ঘন্টা পর আমাকে আমার কেবিনে পাঠিয়ে দেওয়া হয়। আমার বাবুটা আমার কাছেই শুয়েছিল, আমি তাকে দুধ খাওয়াচ্ছিলাম। ঠিক এমন সময় একটা খাটো করে লোক আমার ঘরের ভিতরে প্রবেশ করল, আর সেই লোকটির পেছনে আরও ২টি লম্বা লম্বা লোকও আমার কেবিনের ভিতর প্রবেশ করল। এরপর আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল, ওর বাবাকে এসে নিয়ে যেতে বলিস। ইয়ামিন, যে করেই হোক আমাদের ছেলেকে তুমি উদ্ধার করে ফিরিয়ে আনো তাদের কাছ থেকে। ইয়ামিন তখন আমাকে বলে, আমার শক্তি সম্পর্কে জানার পরও এই কাজ করল, এমন কে আছে? ঈশিতা, তুমি কিছুক্ষণ আগেই বললে যে আমাদের ছেলেকে তুমি তোমার বুকের দুধ খাইয়েছ। একটা উপায় আছে, যে কাজটা করলে আমাদের ছেলে এখন কোথায় আছে আমরা জানতে পারব। তোমার বুকের কিছুটা দুধ বের করে আমার হাতে দাও। আমি ইয়ামিনের কথা মতো তাই করি। আমার বুকের ভেতর থেকে কিছুটা দুধ বের করে একটা বাটি করে সেটা ইয়ামিনের কাছে নিয়ে যাই। ইয়ামিন বাটিটা হাতে নিয়ে আমাকে বলে, তুমি কিছুটা দূরে গিয়ে দাঁড়াবে। ঈশিতা, যাই হোক না কেন তুমি আমার কাছে আসবে না। ইয়ামিনের কথা মতো আমি বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়াই। আমি দেখতে পাই ইয়ামিন সেই বাটিটাকে মাটিতে রেখে দিল, আর সেই বাটিটার সামনে ইয়ামিন বসে পড়ল। বন্ধ করে এক নাগারের কিছু একটা পড়ছিল। তখনই ইয়ামিনের শরীর দিয়ে নীল রঙের আগুন বের হতে শুরু করে। আমি তো এটা দেখে অনেক ভয় পেয়ে যাই। আমি এক দৌড়ে ইয়ামিনের কাছে যেতে চাই, কিন্তু তার আগুনের তাপমাত্রা এত বেশি ছিল যে আমি আর সামনে আগাতে পারি না। বেশ কিছুক্ষণ পর সে আবারও স্বাভাবিক হয়ে পড়ে, আর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে বলে, আমি আমার শক্তির মাধ্যমে আমাদের ছেলে এখন কোথায় আছে সেটা জানতে পেরেছি। আমি ইয়ামিনকে বলি, কোথায় আছে, কোথায় আছে আমার ছেলে? ইয়ামিন বলে, ঈশিতা, আমাদের ছেলে এখন ওই পারের জগতে আছে। আমি বলি, ওই পারের জগৎ মানে কি? ইয়ামিন, তাহলে কি তারা আমার ছেলেটাকে হত্যা করেছে? ইয়ামিন বলে, না, সেটা তুমি ভুল বুঝছ। তারা এখনও তাকে হত্যা করেনি, সে বেঁচে আছে। আর ওই পারের জগৎ মানে হচ্ছে অন্ধকারের জগৎ, যে জগতে সকল খারাপ জিনেরা থাকে। লুকানোর জন্য সেই জগৎ হচ্ছে তাদের একমাত্র আস্তানা। তারা একবার সেই অন্ধকারের জগতে লুকিয়ে পড়লে তাদেরকে খুঁজে বের করা খুব কষ্টকর হয়ে যাবে।
আর যদি কোনো ইমানদার ভালো জিন সেই জগতে প্রবেশ করে তাহলে সকল খারাপ জিন জেগে যাবে, তাকে হত্যা করবে। এই কারণে যতই শক্তিশালী হোক না কেন, কোনো ইমানদার জিন সেখানে যেতে চায় না বা কখনোই যায় না। আমি বললাম, তাহলে কি ইয়ামিন আমরা আমাদের ছেলেকে চিরকালের মতো হারিয়ে ফেললাম? ইয়ামিন বলে, না ঈশিতা, আমি আমার ছেলেকে এইভাবে অন্ধকারের মাঝে হারিয়ে যেতে দেব না। যে করেই হোক আমি ওপারের জগৎ থেকে তাকে আবার ফিরিয়ে আনব। এতে যদি আমার মৃত্যু হয় তাহলেও আমি সেখানে যাব। আমি যাব ওপারের জগতে, আমি যাব অন্ধকারের মাঝে। তবে সেখানে যাওয়ার জন্য আমার একজনের সাহায্য দরকার। প্রথমত আমার সাহায্য লাগবে রাকিবের ও তার ১০ জন সাথীর, আর সেই সাথীদের মাধ্যমে আমি আর তুমি আবারও যাব জুম্মন সরকারের সাথে দেখা করতে, কারণ সে একমাত্র ব্যক্তি যে কিনা আমাকে বলতে পারবে কি করে আমি ওপারের জগতে যাব। আচ্ছা, তোমার সাথে কি রাকিবের এখনও কথা হয়? আমি বললাম, ইয়ামিন তার নাম্বারটা বোধহয় বাবা মার কাছে আছে, আমি আজই তাকে ফোন দিয়ে বাড়িতে আনার ব্যবস্থা করছি। ইয়ামিন বলে, আজ তো অনেক রাত, এক কাজ করো, তাকে ফোন দিয়ে কালকে বিকেলে আসতে বলো। আমি অদৃশ্য হয়ে তোমার রুমেই থাকব, আমি তার সাথে কথা বলবো। আর তুমি চিন্তা করো না ঈশিতা, আমাদের ছেলের কিছু হবে না। আমি তো আছি, আমি আমার জীবন দিয়ে হলেও আমাদের ছেলেকে বাঁচাবো। আর আমি যতটুকু বুঝতে পারছি তারা হয়তোবা আমার ছেলেকে হত্যা করতে চায় না, তারা চায় আমি সেই জায়গায় যাই। তারা আমার জন্য অপেক্ষা করছে, আমি যাব সেখানে। আমি আসছি আমার ছেলেকে উদ্ধার করতে। তোরা অপেক্ষা কর, তোরা তোদের নিজেদের ক্ষতি নিজেরাই করছিস, তোরা অজান্তেই অনেক বড় ভুল করে ফেলেছিস। এটা শাস্তি তো আমি তোদেরকে অবশ্যই দিব। ঈশিতা, তুমি কান্না করো না, চোখের পানি মোছো। এখন কান্না করার সময় না, এখন আমাদেরকে শক্ত হতে হবে। যে করেই হোক আমাদের সন্তানকে আবার ফিরিয়ে আনতে হবে। আমি এখন চলে যাচ্ছি, আমি নিজেকে প্রস্তুত করছি ওপারে যাওয়ার জন্য। তুমি যত দ্রুত সম্ভব রাকিবের সাথে যোগাযোগ করো, রাকিবকে বাড়িতে আনার ব্যবস্থা করো। আমি আগামীকাল আবার আসব। ইয়ামিন আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি সাথে সাথে বাবা মাকে ডাকি। আমি বাবাকে বলি, বাবা, তোমার কাছে না রাকিব ভাইয়ের নাম্বার ছিল? রাকিব ভাইকে একটা ফোন দাও, এক্ষুনি ফোন দাও। বাবা বলে, রাকিবের নাম্বার তো আছে, কিন্তু কেন, তাকে কেন ফোন দিতে হবে? আমি বলি, বাবা দোহাই লাগে, তাকে ফোন দাও, আমি এখন তোমাকে এত কিছু বোঝাতে পারবো না। বাবা তখন রাকিব ভাইকে ফোন দেয়, তারপরে আমার সাথে কথা বলিয়ে দেয়। আমি রাকিব ভাইকে সালাম দেই, আসসালামু আলাইকুম। রাকিব ভাই সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ঈশিতা, তুমি কবে জিনদের জগৎ থেকে ফিরে এলে? ভাই আমি আপনাকে সব কিছু বলবো, আপনার দোহাই লাগে, আপনি কালকে একটু আমাদের বাড়িতে আসতে পারবেন? আপনার সাহায্য অনেক দরকার। রাকিব ভাই বলে, ঠিক আছে, আমি কাল সকালেই আসছি তোমার বাড়িতে। আমি বললাম, ঠিক আছে ভাই, যত দ্রুত সম্ভব চলে আসেন, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। রাকিব ভাই ফোনটা রেখে দেয়। আমি অপেক্ষা করতে থাকি কখন সকাল হবে। পরদিন সকালে রাকিব ভাই আমাদের বাড়িতে আসে। রাকিব ভাই আমাকে দেখে বলে, তোমাকে আবারও আমাদের জগতে ফিরে পাবো এটা কখনো আশা করিনি। তুমি কেমন আছো ঈশিতা? আর ফোনের মাঝে বলছিলে অনেক বড় বিপদে পড়েছ, কি বিপদ হয়েছে বলো আমাকে। আমি তখন রাকিব ভাইকে সব কিছু খুলে বলি। রাকিব ভাই বলে, ইয়ামিন কি এখন আশেপাশে আছে? আমি বললাম, না রাকিব ভাই, ইয়ামিন এখন আমার আশেপাশে নেই, কিন্তু সে মাগরিবের পরে আপনার সাথে কথা বলার জন্য বাড়িতে আসবে। রাকিব বলে, দেখো ঈশিতা, আমি ওই পারে জগতের সম্পর্কে অনেক কিছু শুনেছি। ওই পারে দুনিয়াতে নাকি যেসব খারাপ জিনেরা থাকে তারা খুবই শক্তিশালী। আমার শাশুড়ি আমাকে বলতো, অন্ধকার জগতে কখনোই কোনো ভালো জিন সেখানে গিয়ে বাঁচতে পারেনি। আমি বিষয়টা নিয়ে অনেক ভয় পাচ্ছি। আমি বললাম, রাকিব ভাই, ইয়ামিন সে অন্ধকার জগতে গেলে তাহলেও কি তারা ইয়ামিনকে হত্যা করবে? আমার অনেক ভয় লাগছে রাকিব ভাই, কিন্তু ইয়ামিনকে তো আমি আটকাতে পারছি না, সে সেখানে যাবেই। রাকিব ভাই বলে, না না ঈশিতা, তুমি ভুল ভাবছ, আমি এই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি ইয়ামিন যদি সেখানে যায় তাহলে সেই অন্ধকার জগৎ বলতে কোনো জগৎ আর সেখানে থাকবে না। তুমি কি ভুলে যাচ্ছ ইয়ামিনের শক্তি সম্পর্কে? কি হয়েছিল সেই রাতে, কিভাবে সেই দুইটি জিন সওদাগরকে হত্যা করেছিলে? তুমি কি সে ভুলে গেছ? রাকিব ভাই, এখন আমি কি করব? আমি কি ইয়ামিনকে সেখানে যেতে মানা করব? রাকিব ভাই বলে, না ঈশিতা, ইয়ামিন সেখানে যাবে আর সকল পাপের হিসাব করবে। আমার যতটুকু সম্ভব আমি সাহায্য করব। আমি আমার সাথীদের ডাকছি, যেন মাগরিবের পর সকলে একসাথে হয়ে ইয়ামিনের সাথে কথা বলতে পারি তোমার ঘরে। তার কিছুক্ষণ পর চারিপাশে মাগরিবের আজান দেয়া শুরু করে। রাকিব ভাই আমাকে বলে, তাহলে আমি তোমাদের এলাকার মসজিদ থেকে নামাজটা আদায় করে আসছি। রাকিব ভাই চলে যায় নামাজ পড়তে। মাগরিবের আজানের কিছুক্ষণ পর ইয়ামিন আমার ঘরে আসে। আমি ইয়ামিনকে বলি, রাকিব ভাইয়ের সাথে তোমার কথা হয়েছে? আমি বললাম, হ্যাঁ, তার সাথে আমার কথা হয়েছে, সে আসছে, সে নামাজে গেছে,
তোমাকে অপেক্ষা করতে বলেছে। নামাজ শেষ করে রাকিব ভাই আমাদের বাড়িতে আসে। আমি রাকিব ভাইয়াকে বলি, ইয়ামিন ঘরে এসেছে। রাকিব ভাইয়া তখন আমাকে বলে, ঘরের লাইটটা নিভিয়ে দাও। আমি তার কথা মতো ঘরের লাইট নিভিয়ে দেই। তখন আমি দেখতে পাই রাকিব ভাইয়ের সাথে থাকা সেই 10 জন সাথী আস্তে আস্তে আমার চোখের সামনে আসা শুরু করে। অন্যদিকে ইয়ামিনও তাদেরকে দেখা দিয়েছিল। ইয়ামিন রাকিব ভাই ও তার সাথীদের একটা সালাম দিয়ে বলে, আপনারা কেমন আছেন? সকলেই ইয়ামিনের সালামের উত্তর দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, উপর আলার অসীম রহমতে অনেক ভালো আছি। আপনার ছেলের কথা শুনে আমরা অনেক দুঃখ পেয়েছি। আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা সাহায্য করতে চাই। ইয়ামিন তখন বলে, তাহলে আমাকে আপনাদের জগতে নিয়ে যান। আমি সম্রাট জুম্মনের সাথে দেখা করতে চাই, কারণ সেই একমাত্র বলতে পারবে অন্ধকার জগতে কি করে যেতে পারব। তখন রাকিব ভাইয়ের সাথীরা ইয়ামিনকে বলে, আপনি তো জানেন আমাদের প্রত্যেকটা সম্রাটের আলাদা আলাদা জগৎ আছে, কেউ কারো জগতে যায় না। আমি কি করে আপনাকে আমাদের জগতে নিয়ে যাব? তবে আমরা আজকে একটি চিঠি লিখে আমাদের সম্রাটকে পাঠাচ্ছি। সে আগামীকাল রাতে আপনার সাথে দেখা করতে এই মানুষের জগতে আসবে। ইয়ামিন তখন তাদের বলে, আগামীকাল না, আগামীকাল অনেকটা দেরি হয়ে যাবে। আমার ছেলে কেমন আছে, কি করছে আমি কিছু জানি না, তাই আপনার আজ রাতেই সম্রাটকে এই পৃথিবীতে আহ্বান করুন। রাকিব ভাইও ইয়ামিনের সাথে তার সাথীদেরকে অনুরোধ করে যেন আজ রাতেই সম্রাট জুম্মন একবার হলেও এখানে আসেন। তখন রাকিব ভাইয়ের সাথীরা বলে, ঠিক আছে, আমরা এখনই চিঠি লিখে পাঠাচ্ছি। রাকিব ভাইয়ের সাথীরা রাকিব ভাইকে বলে, আপনি এখানে থাকবেন, ইয়ামিন আপনার সাথে দেখা করার জন্য আমাদের সম্রাট আসছে। ইয়ামিন রাকিব ভাইকে বলে, আপনার যাওয়া দরকার নেই ভাইও, আপনি আজকে আমাদের এই বাড়িতেই থাকুন, আপনার আরও কিছু সাহায্য আমাদের দরকার। রাকিব ভাই বলে, আজ রাতে না হয় আমি এখানেই আছি, আপনি চিন্তা করবেন না। ইয়ামিন তখন আমাকে বলে, মা বাবাকে বলো ওনার থাকার ব্যবস্থা করে দিতে। আমি বাবা মাকে বলি, রাকিব ভাই আজকে আমাদের সাথেই বাড়িতেই থাকবে, আর ইয়ামিনও এই বাড়িতে আছে, আর মধ্যরাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে, তোমরা ঘরের বাইরে আসবে না, তোমরা ঘরেই থাকবে। বাবা মা রাকিব ভাইয়ের থাকার ব্যবস্থা করে দেয়। আমি আর ইয়ামিন আমরা একসাথে এশারের নামাজ পড়ে জায়নামাজে নফল নামাজ পড়ি। সারা রাত আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম যেন আমরা আমাদের ছেলেকে আবার সেই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনতে পারি। রাত ৩টা বাজে, তখন আমরা সকলেই শুনতে পাই আমাদের বাড়ির বাইরে অনেকগুলো ঘোড়ার গাড়ির শব্দ। আমি বুঝতে পারি সম্রাট জুম্মন ও তার সৈনিকরা এসেছে, কারণ এটা ঢাকা শহর, আর এত রাতে এতগুলো ঘোড়ার গাড়ি এখানে আসা কখনই সম্ভব না। ইয়ামিন আমাকে বলে, তারা চলে এসেছে। আমি রাকিব ভাইকে ডেকে তুলছি, তুমি খেব আর বাড়ির গেটটা খুলে দাও। আমি ইয়ামিনের কথা মতো আমাদের বাড়িতে আসার জন্য প্রধান গেটটা খুলে দেই। আমি দেখতে পাই আমাদের বাড়ির পাশে অনেক বড় ঘোড়ার গাড়ি দাঁড়ানো, আর একটি গাড়ির ভেতর থেকে বের হয়ে এলো সম্রাট জুম্মন। সে আমার কাছে এসে বলল, কেমন আছো ঈশিতা মা? আমি তাকে দেখে কান্না করে ফেলি আর বলি, ভালো নেই আপনার এই মেয়েটা বাবা। জুম্মন বলে, কেন, কে হয়েছে, কে আমার মেয়েকে কান্দালো, বলো, আমি তাকে তার শাস্তি দেব। আমি বলি, আপনি আগে ঘরে আসেন, আমার স্বামী মহারাজ ইয়ামিন আপনার সাথে কথা বলতে চায়। তখন সম্রাট তার লোকেদের বলে, তোমরা সকলে বাইরে দাঁড়ো, আমি কথা বলে আসছি। আমি তাকে ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে আসি আর আমার ঘরে এনে বসাই। তখনই ঘরের ভেতর প্রবেশ করে ইয়ামিন, রাকিব ভাই আর তার সাথে থাকা সেই 10 জন জিন। সবাই মিলে সম্রাটকে সালাম দিয়ে বলে। সম্রাট সকলেই সালামের উত্তর নিয়ে আস্তে আস্তে ইয়ামিনের কাছে গিয়ে দাঁড়ায় আর তাকে বলে, ইয়ামিন, তুমি নিজেও জানো না তুমি কতটা শক্তিশালী। তুমি যদি তোমার বংশধরদের মতো খারাপ হতে, তাহলে আমাদের কোনো অস্তিত্বই পৃথিবীতে থাকতো না। যাই হোক, পুরনো কথা বাদ দাও, এখন বলো, আমাকে খবর পাঠাতে বলেছ কেন? আমি তোমার কি উপকার করতে পারি? ইয়ামিন তখন সম্রাটকে বলে, আমি অন্ধকার জগতে যেতে চাই, আমি ওপারের জগতে যেতে পারি, আমি কি করে যাব, সেখানে রাস্তা আমাকে বলেন। সম্রাট বলে, অন্ধকার জগতের কথা শুনেই ভয় পেয়ে পেছনে ফিরে আসে, আর আমাদেরকে যা বলে সেটা শুনে আমরাও ভয় পেয়ে যাই। আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।